প্রিন্সিপাল স্যার এসেছেন? হ্যাঁ স্যার, তো স্যার জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব আরেকটু আর 5 মিনিট দেখি, 2 মিনিট আছে কি? 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আরেকটু আমার জয়েন করব আর দেবাশিস দা। হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে তুমি তাহলে ওই এটা রেকর্ডিংটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ রেকর্ডিং করো ভালো করে, তোমাদের কাছে থাকবে। হ্যাঁ স্যার, পরে অনেকের কাজে লাগবে। আর যেটা বলার, আমাকে আমার ফ্লো এসে যাবে আমি জানি, তো শেষ দিকে আমি যতটা, আমাকে 1 ঘন্টা সময় কৌশিক দিয়েছিল, আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে শেষ করার। যদি একটু বেড়ে যায় একটু আমাকে মার্জনা করো, বা হয়তো একটু 15-20 মিনিট বেড়ে যেতে পারে, জানি না কেমন। ঠিক আছে, ঠিক আছে, মুডের ব্যাপার তো, বুঝতেই পারছো। হ্যাঁ তোকে লিঙ্ক পাঠিয়েছি তো, আয়। হ্যাঁ এখানে শুনবি, আমার ঘরে থেকে শুনবি? কই আয়, হ্যাঁ তো কম্পিউটারে গুগল মিট নেই, কম্পিউটারে কই, হোয়াটসঅ্যাপটা বার কর। তাহলে এটাতে গুগল ইয়ে করার জন্য ইনস্টল করার জন্য কোন একটা কোনটা দেখবি? তাই তো পাস টু জয়েন। জয়েন করে গেছে ওখান থেকেও শুনতে পারি, নিচে থেকেও। নমস্কার, শুভ সন্ধ্যা। আন্তর্জালিক অনুষ্ঠানে সকলকে স্বাগত। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটের IQAC এর উদ্যোগে এবং বাংলা বিভাগের আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত ও চিত্রকলায় ভারতীয় সমাজ ও দর্শন এই বিষয়ে বক্তৃতামালার আজকের দ্বিতীয় বক্তৃতা, ইন্ডিয়ান মিউজিক নেসেসিটি অ্যান্ড ইম্প্যাক্ট ইন আওয়ার এডুকেশন সিস্টেম। এই বিষয়ে আজকে বক্তব্য রাখবেন মাননীয় সঙ্গীত শিল্পী, অভিনেতা ও অধ্যাপক ডক্টর বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয়। ব্যস্ততার মাঝেও তিনি আমাদের তার মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য ওনাকে কলেজ ও বিভাগের পক্ষ থেকে স্বাগত এবং আন্তরিক নমস্কার জানাই। আমি প্রথমেই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার বসু মহাশয়কে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা।
গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটের বাংলা বিভাগ ও আইকিউসির যৌথ উদ্যোগে শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত ও চিত্রকলায় ভারতীয় সমাজ ও দর্শন এই বক্তৃতা মালার দ্বিতীয় লেকচার আজ হবে। আমরা প্রথম লেকচার শুনেছিলাম গত রবিবার। এটিও অত্যন্ত উপভোগ্য হয়েছিল এবং আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছিল। আজ আমাদের বাংলা বিভাগের তরফ থেকে যে দ্বিতীয় বক্তৃতামালা আয়োজন করা হয়েছে, আমি ডক্টর বিশ্বদেব চট্টোপাধ্যায় তাকে স্বাগত জানাচ্ছি আমাদের কলেজের তরফ থেকে। আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীতের শুধুমাত্র ভারতবর্ষ নয়, তার খ্যাতি সুখ্যাতি আন্তর্জাতিক রয়েছে এবং আমাদের বহু বিখ্যাত শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলী খান, আমরা সকলেই নাম জানেন, রশিদ খান, ভীমসেন যোশী, পণ্ডিত অজয় চক্রবর্তী, এরা শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের তাদের অবদান রেখেছেন। আমি সঙ্গীত জগতের লোক নই, কাজে সঙ্গীত নিয়ে বিশেষ কথা বলতে চাই না। আমি বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয়কে আমন্ত্রণ জানাই এবং শুনলাম সোমা সিংহ ম্যাডাম আছেন, তার কথাও শুনলাম, তাকেও স্বাগত জানাচ্ছি। আর আমি বিশ্বদেব চট্টোপাধ্যায়, তার সঙ্গে ইকোনমিক্স ডিপার্টমেন্টে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছি এবং হুগলি মহাজন কলেজেও কাজ করেছি। শুনলাম, হ্যাঁ উনিও আছেন, উনি আছেন শুনলাম। নমস্কার স্যার। নমস্কার। তা খুব ভালো, আজকের অনুষ্ঠান খুব ভালো হোক। ডক্টর চট্টোপাধ্যায় তার বক্তব্য রাখুন এবং আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। তোমরা বাংলা ডিপার্টমেন্ট এগিয়ে নিয়ে যাও। আমি বাংলার প্রত্যেক বিভাগের প্রত্যেক শিক্ষককে আমি মানে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এরকম একটা সুন্দর অনুষ্ঠান, কেশব, কৌশিক এবং দেবাশিস, তারা বেশ কিছু অনুষ্ঠান পরপর করেই চলেছে এবং এটা আমাদের সিরিজ অফ লেকচার, এবার থার্ড লেকচার বোধহয় নেক্সট উইকে আছে। আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান সফল হোক। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার সংক্ষিপ্ত এই মূল্যবান বক্তব্য বিষয়ে। এরপর আমি কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর সম্মানীয় ডক্টর দেবরাজ বিশ্বাল স্যারকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার প্লিজ। Thank you, Keshav. Good evening, everyone. On behalf of Government General Degree College, Mongolkot, I welcome all of you, all my students, all my colleagues, and the respected guests on this occasion of exchange of knowledge on the Indian knowledge system. আমরা সবাই জানি যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম ভীষণ ভাস্ট, তার ডেপথ প্রচুর এবং it has formed a foundation of such a knowledge system যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে যারা তারাও কিন্তু রেফার করে। তো without wasting much time, we are very much excited to listen to our respected speaker, Dr. Vishwadev Chattopadhyay. I also welcome Soma Madam and Vishwadev Sir, who was a member of our service. And I wish that the program is very successful and our students gain knowledge on this Indian knowledge system. Thank you. স্যারকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভাগীয় অধ্যাপক ডক্টর কৌশিক কুমার দত্ত স্যারকে আমি আহ্বান জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠান পরিচালনার জন্য। কৌশিক দা প্লিজ। নমস্কার। মঙ্গলকোট সরকারি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক অতিথি, প্রত্যেক ছাত্র, আমাদের বিভাগীয় প্রধান কেশব এবং আমাদের ওয়াইসি স্যার, আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর স্যার, আমাদের টিসিএস স্যার, পিনাকি, আমাদের প্রত্যেককে আমাদের বাংলা বিভাগের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের বক্তা সঙ্গীত শিল্পী অভিনেতা ডক্টর বিশ্বদেব চট্টোপাধ্যায়। ওনাকে আমি পেয়েছিলাম আমাদের আরসিতে এবং আমার ভীষণ ভালো লেগেছিল ওর গান, ওনার বক্তব্য। তাই আমি মানে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি আমাদেরকে একটু সময় দেন আমরা খুবই উপকৃত হব। ডক্টর বিশ্বদেব চট্টোপাধ্যায় উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান, মধ্যজেলা আইডি কলেজ অফ মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্ট অ্যান্ড মিউজিক।
ওর আজকের বক্তব্য ইন্ডিয়ান মিউজিক নেসেসিটি অ্যান্ড ইম্প্যাক্ট ইন আওয়ার এডুকেশন সিস্টেম। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের প্রাক্তনী, হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতে স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে তিনি 2000 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিকে হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অধ্যাপক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ছাত্রাবস্থায় তিনি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের তালিম পেয়েছেন ভারত বিখ্যাত খেয়াল গায়ক পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়ের কাছে। দীর্ঘ 12 বছরেরও বেশি সময় গুরু শিষ্য পরম্পরার রীতিনীতি মেনে তিনি এই তালিম নিয়েছেন। এছাড়া ছাত্রাবস্থায় সঙ্গীত ভবনে তালিম পেয়েছেন বিভিন্ন সময়ে আগত অতিথি অধ্যাপক ওস্তাদ আলী আকবর খাঁ, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ ফাইমুদ্দিন খাঁ, দাদর গিরিজা দেবী, অধ্যাপক অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট সঙ্গীত গুণীদের কাছ থেকে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসঙ্গীতের প্রতিও লেখকের আমাদের বিশ্বদেবদার গভীর আগ্রহ। ছাত্রাবস্থায় বিশ্বভারতীর প্রায় প্রতিটি উৎসব অনুষ্ঠানে, যেমন সাপ্তাহিক উপাসনা, 7ই পৌষের ছাতিমতলার উপাসনা, বসন্ত উৎসবের গান, খ্রিস্ট উৎসবের গানে সর্বত্রই তিনি সম্মানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। ছাত্রাবস্থায় রবীন্দ্রসঙ্গীতের তালিম পেয়েছেন অধ্যাপক শান্তিদেব ঘোষ, অধ্যাপিকা কণিকা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা নীলিমা সেন, অধ্যাপক শীতাংশু রায়, অধ্যাপক অশেষ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক বুড়া সর্বাধিকারী, অধ্যাপক অরূপ রতন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক অশোক গাঙ্গুলি, অধ্যাপিকা ইন্দ্রাণী মুখোপাধ্যায়, অধ্যাপিকা মাধবী ঘোষ, রুশ প্রমুখ প্রকৃতিদর্শা সঙ্গীত গুণীদের কাছ থেকে। তিনি অভিনয় জগতের সঙ্গে ছোটবেলা থেকেই জড়িত। অভিনয়ের ধারা তার পারিবারিক সূত্রে পাওয়া। পিতামহ বুদ্ধদেব চট্টোপাধ্যায় নাট্যাচার্য শিশির ভাদুরীর কাছে অভিনয় শিখেছিলেন। তার পিতা বুদ্ধদেব চট্টোপাধ্যায় 50 দশকের বোলপুর তথা বীরভূমের খ্যাতনামা নাট্যাভিনেতা ছিলেন। লেখক সঙ্গীতের বিশ্বদেব চট্টোপাধ্যায় সঙ্গীতের পাশাপাশি সমানভাবে নাট্যচর্চাও করেছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটকে তিনি জুনিয়র ডিপ্লোমা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। রবীন্দ্রের জন্ম 7 শতবর্ষে বিশ্বভারতী প্রযোজিত দাসের দেশ গীতিনাট্যে রাজার ভূমিকায় তিনি ভূমিকা পালন করেন তিনি, এবং তার পাশাপাশি সারা দেশে বিভিন্ন স্থানেও তিনি অভিনয় করেন। বিশ্বভারতী সঙ্গীত ভবনের মণিপুরী নৃত্যগুরু অধ্যাপক কে যতীন্দ্র সিং এর পরিচালনায় বাংলাদেশের ঢাকা, সিলেট সহ বিভিন্ন স্থানে এবং আমাদের রাজ্যে তথা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রবীন্দ্র নাটকে তিনি অভিনয় করেছেন। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কলকাতা দূরদর্শন প্রযোজিত কবিতায় স্বদেশ তথ্যচিত্রে প্রধান ভূমিকায় তিনি অভিনয় করেন। তপন সিংহ পরিচালিত শতাব্দীর কন্যা চলচ্চিত্রেও তিনি জয়া ভাদুরীর বিপরীত চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গীত ভবনে গবেষণার জন্য তিনি তত্ত্বাবধায়ক হিসেবে পেয়েছেন অধ্যাপক স্বপন ঘোষ এবং অধ্যাপিকা ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের সাধনায় মগ্ন এবং তার সঙ্গে তার বর্তমানে চলছে তার ছাত্রছাত্রীদের তালিম এবং রবীন্দ্র চর্চা। প্রচুর তার ছাত্রছাত্রী দেশে বিদেশে ছড়িয়ে আছে এবং আমরাও তার অত্যন্ত গুণী এবং তার গুণের অত্যন্ত কদর করি এবং গুণমুগ্ধ। তাই আমি বিশ্বদেব চট্টোপাধ্যায়কে অনুরোধ করব আমাদের গভর্নমেন্ট জেনারেল মঙ্গল কোর্টের ছাত্রছাত্রী, অধ্যাপক এবং আরো যারা অতিথি আছেন তাদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। ধন্যবাদ। এবার বিশ্বদেব দা বলবেন। নমস্কার। আমার বক্তব্য শুরু করার আগে আমি আমার সঙ্গীত গুরুদের প্রতি এবং আমার পিতা মাতার উদ্দেশ্যে আমার প্রণাম জানাই, যাদের জন্য আমি আজকে এই জায়গায় আসার সুযোগ পেয়েছি। এখানে উপস্থিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং আজকের মুখ্য পৃষ্ঠপোষক মঙ্গলকোট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি আইকিউএসি কোঅর্ডিনেটর এবং সহযোগী পৃষ্ঠপোষক ডক্টর দেবরাজ বিসওয়াল মহাশয়, আহ্বায়ক অধ্যাপক আমার ভাই ডক্টর কৌশিক কুমার দত্ত, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক কেশব চন্দ্র সাহা এবং অধ্যাপক দেবাশিস বিশ্বাস, প্রযুক্তি সহায়তায় যারা আছেন অধ্যাপক ডক্টর অনিমেষ মণ্ডল এবং অধ্যাপক দেবাশিস বিশ্বাস সহ বাংলা বিভাগের এবং অন্যান্য সকল বিভাগের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, এই মহাবিদ্যালয়ের সকল শিক্ষাকর্মী বৃন্দ
এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে যথাযথ সম্মান, অভিনন্দন, শুভকামনা এবং আমার ভালোবাসা জানাই। আজ শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত ও চিত্রকলায় ভারতীয় সমাজ ও দর্শন শীর্ষক বক্তৃতা মালার দ্বিতীয় বক্তৃতায় আমাকে সুযোগ করে দিয়েছেন বাংলা বিভাগের কৌশিক কুমার দত্ত এবং এখানে যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাই। আমি সম্মানিত এবং আমি কৃতজ্ঞ এবং সাধুবাদ দাবি করে এই কলেজের এই বক্তৃতা মালার যারা আয়োজক তারা। কারণ আমাদের যে দেশের যেটা ট্র্যাডিশনাল সঙ্গীত, অবশ্য ট্র্যাডিশনাল বলতে দু ধরনের সঙ্গীতকে আমরা বুঝি, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে ফোক। অর্থাৎ ক্লাসিক্যালের মধ্যে থাকছে রাগ রাগিনী এবং লোকসঙ্গীত, যেটা আমাদের বিভিন্ন প্রদেশ, বিভিন্ন অঞ্চল অনুযায়ী বিভিন্ন জায়গার বিভিন্ন লোকসঙ্গীত ভারতবর্ষে ছড়িয়ে আছে। আমাদের বাংলায় আমাদের বীরভূমের বাউল, ভাটিয়ালি, শাড়ি গান, জারি গান, মনসা মঙ্গল, পাঁচালি গান, কবি গান, যাত্রা গান, আখড়াই গান, রামায়ণ গান, এর সঙ্গে কীর্তনের কিছুটা অংশ আবার শাস্ত্রীয় সঙ্গীতে ক্লাসিক্যালের দিকে পড়ছে, আর কীর্তনের কিছুটা অংশ লোকসঙ্গীতের মধ্যে পড়ছে। বাংলাদেশে এই দুটো গানের ধারা প্রথম থেকেই প্রবাহিত। একটা এই শাস্ত্রীয় সঙ্গীত, এটা ছিল ধনী জমিদার এদের বাড়ির বৈঠকখানায় এর চর্চা হতো, সাধারণের প্রবেশাধিকার সেখানে ছিল না। আর লোকসঙ্গীত যেটা আপামর মানুষের মুখে মুখে ফিরত। তো गुरु बिना ज्ञान नान पावे, गुरु बिना ज्ञान नान पावे, मन मूर्ख सोच सोच काय पछतावे, गुरु बिना ज्ञान नान पावे, गुरु बिना ज्ञान। सद्गुरु के संगत करे, सद्गुरु के संगत करे रे ज्ञान, तब गुण जन्म में गुणी कहाँ, गुरु बिना ज्ञान नान पावे, गुरु बिना ज्ञान। धन्य रामदार मगर निदार दार मगर रे निदा सन धन्य रे। এটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের একটা স্টাইল, একে বলে খেয়াল। এখানে ঢুকে আছে একটা রাগ, এই রাগটার নাম মারোয়া। এটা এই সানসেট, সূর্যাস্তের সময়কার রাগ। এখানে শাস্ত্রীয় সঙ্গীত এমন একটা বিষয়, এটা গুরু শিষ্য পরম্পরা ছাড়া সম্ভব না। গুরুর কাছে বসে শিষ্যকে তালিম নিতে হয়, শিখতে হয়। সব ধরনের গানই কিন্তু সারেগামা পাধানিসা, কিন্তু এই রাগ সঙ্গীতে, শাস্ত্রীয় সঙ্গীতে যেটা
বিশেষত্ব অ্যাপ্লিকেশন অফ নোটস। এর শেকড় যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে বৈদিক যুগে। বেদ হচ্ছে আমাদের ভারতের সমস্ত কিছু, আমাদের জীবনযাত্রা বলুন, আমাদের সংস্কৃতি বলুন, আমাদের যা কিছু ধর্মাচরণ বলুন, সমস্ত কিছুর মূল সোর্স হচ্ছে বেদ। আপনারা জানেন বেদ 4 ভাগে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ব। প্রতিটা বেদের 2টো করে অংশ। প্রথম ভাগটা হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় ভাগটা হচ্ছে সংহিতা। ব্রাহ্মণ ভাগে কি আছে না ধর্মাচরণের রীতিনীতি, যাগযজ্ঞের নিয়ম কানুন, এই সমস্ত কথা। গ্রাম গেয়, অরণ্য গেয়, তখনকার দিনের মেয়েরা সোম রস আহরণ করত গান গেয়ে গেয়ে বনে বনে, এবং গুরুদের কাছে গিয়ে শিষ্যদের এসব শিখতে হতো। বেদের অপর নাম আপনারা সবাই জানেন, শ্রুতি। শুনে শুনে মনে রাখতে হতো। আমাদের এই শাস্ত্রীয় সঙ্গীতও কিন্তু এই শ্রুতি। এই যে সূর্যাস্ত হচ্ছে, এই যে এক সুর আর এক সুরের সঙ্গে পাশাপাশি, হারমোনিয়ামের মতো কাটা কাটা নয়, পিয়ানোর মতো কাটা কাটা নয়। এই জন্য তানপুরার ব্যবহার। শাস্ত্রীয় সঙ্গীত করতে হয় এই তানপুরাতে। এক একটা স্বরের এক এক রকম ওজন, এক এক রকম অ্যাপ্লিকেশন, না হলে সেটা রূপ পাবে না, সেই রাগটার ফ্লেভার আসবে না। এবং বন্দিশের কথা, গুরু বিনা জ্ঞান না পাবে, মন মূরখ काहे पछतावे, सदगुरु के संगत कर रे ज्ञानी, तब गुणी जन में गुणी कहावे। সামান্য কথা, কিন্তু এর মধ্যে দিয়ে শাস্ত্রীয় সঙ্গীত কি তার কিছুটা আভাস আমরা দিলাম। এরপরে আসি, আমি একজন অসম্ভব রবীন্দ্র ভক্ত। আমার মাথার উপরের যে নীল আকাশ, আমার প্রশ্বাস নিঃশ্বাস, আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, আমার সঙ্গীত চিন্তা, আমার সঙ্গীত ভাবনা, এই সমস্ত কিছুর পেছনে একটাই মাত্র নাম, রবীন্দ্রনাথ। 1917 সালে রবীন্দ্রনাথ সবুজ সংঘ বলে একটি সংস্থায় প্রতিভা দিদির অনুরোধে একটি বক্তৃতা দেন। পরবর্তীকালে বক্তৃতাটা প্রবন্ধাকারে সঙ্গীত চিন্তা বইতে স্থান পেয়েছে। প্রবন্ধটির নাম বা বক্তৃতাটার নাম সঙ্গীতের মুক্তি। সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে আমাদের সঙ্গীত জিনিসটাই ভূমার সুর, তার বৈরাগ্য, তার শান্তি, তার গম্ভীরতা, সমস্ত সংকীর্ণ উত্তেজনাকে নষ্ট করিয়া দিবার জন্যই অতি সূক্ষ্ম সুরগুলি, যাকে বলে শ্রুতি, আমি যেটাই গেয়ে দেখালাম, এই যে শ্রুতি, আমাদের গানের এটা সূক্ষ্ম স্নায়ুতন্ত্র। ইহারি যোগে এক সুর থেকে আর এক সুর যে কেবল পাশাপাশি থাকে তা নয়, তাদের মধ্যে নারীর সম্বন্ধ ঘটে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমাদের ব্রেন থেকে যে অসংখ্য নার্ভ, অসংখ্য স্নায়ু, আমাদের পায়ের আঙুলের ডগ পর্যন্ত, হাতের আঙুলের ডগ পর্যন্ত, আমাদের সারা শরীরে শিরা উপশিরার মাধ্যমে যে ছড়িয়ে আছে যে নার্ভাস সিস্টেম, এই আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের এই রাগ রাগিনীও যেন ঠিক তাই। আমি জানি না
আর কোনো মানুষ এভাবে ভেবেছেন কিনা, প্রাচ্যেরই হোক পাশ্চাত্যেরই হোক, আমার জানা নেই। এত বড় ভাবনা, এত বড় চিন্তা আর কোনো শিক্ষাবিদ, আর কোনো মহামানব ভেবেছেন কিনা। তার রাগ রাগিনীতে ভরা গান দেখুন। জাগো জাগো রে জাগো সঙ্গীত, চিত্ত অম্বর কর তরঙ্গিত, নিবিড় নন্দিত প্রেম কম্পিত, হৃদয় পুঞ্জ গীতানে। জাগো জাগো রে জাগো সঙ্গীত, চিত্তটাকে অম্বর করে দিলেন, হৃদয়টা কুঞ্জ বিতান করে দিলেন। আর সাতটা সুরকে কি বলছেন? মুক্ত বন্ধন সপ্ত সুর তব করুক বিশ্ববিহার, সূর্য শশী নক্ষত্র লোকে করুক হর্ষ প্রচার। তারপরে কি বলছেন? তানে তানে প্রাণে প্রাণে গাথ নন্দন হার। এই শাস্ত্রীয় সঙ্গীতের তান দিয়ে প্রাণে প্রাণে, ম্যান টু ম্যান, অল আর হিউম্যান বিংস, উনি নন্দন হার গাঁথতে বলছেন। এস্থেটিক্সের মালা। তানে তানে প্রাণে প্রাণে গাথ নন্দন হার, পূর্ণ কর রে গগন অঙ্গন তার বন্দন গানে। জাগো জাগো রে জাগো সঙ্গীত, চিত্ত অম্বর কর তরঙ্গিত। দেখুন তাহলে এখানে মানুষের চিত্ত, সমগ্র বিশ্ব কিভাবে এক করে দিয়েছেন রবীন্দ্রনাথ। এই একীভূত করা, এইটা সঙ্গীতের দান, রবীন্দ্রনাথের দান। এইটা সঙ্গীতের ইম্প্যাক্ট, এইটা সঙ্গীতের প্রয়োজনীয়তা। আজকে যে বেদের কথা বলছিলাম, তখন এই সাতটা সুর আবিষ্কৃত হয়নি। তখন তিনটে সুরে এই ব্রাহ্মণ ভাগে ছিল এইসব নিয়মাচরণ, আর ঋক যেটা, সেইখানে ছিল সব মন্ত্র। সেইগুলো যখন সুরে গাওয়া হতো সেটাই সামগান। তখন কিরকম হতো? ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই ছিল সামগান। সাম কথাটার অর্থ সুমিষ্ট স্বর। এই সামগানকেই ধরা হয় আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের মূল শেকড়, মূল উৎস। এইখান থেকে বিবর্তন হতে 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 আজকে এই সপ্তসুর আবিষ্কৃত হয়েছে। তখন শুধু ওই তিনটে সুর, নে রে নি সা নি রে নি সা নি রে যা, এর মধ্যে এই তিনটাকে বলা হতো উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। যেটা একটু চড়ছে সেটা উদাত্ত, যেটা ফাঁদে নেমে যাচ্ছে সেটা অনুদাত্ত, আর যেটা তানপুরার সঙ্গে মিলে যাচ্ছে সেটা স্বরিত। আর লোকসঙ্গীত গুলো কিরকম ছিল? ধরুন কীর্তন আমাদের এ কারো কাছে শিখতে হতো না, গ্রামে গঞ্জে লোকের মুখে মুখে ঘুরত। যেমন ধরুন, ছুঁয়ো না বধূ ওইখানে থাকো, মুকুর লইয়া চাঁদ মুখ খানি দেখো, নয়নের কাজল
বয়ানে লেগেছে কালোর উপরে কালো, প্রভাতে উঠিয়া অমুখ দেখিলাম, দিন যাবে আজি ভালো, দিন যাবে আজি ভালো, ওকে বার করে দে, দে রে সখী বার করে দে, ও যে চতুরের শিরোমণি, ও যে চতুরের শিরোমণি, দে রে ওকে বার করে দে, দে রে ওকে বার করে দে। এই ছিল আমাদের লোকসঙ্গীতের একটা ধারা, কীর্তন। এটা চণ্ডীদাসের একটা পদ। যাই হোক, তো ফিরে আসি আবার সেই প্রয়োজনীয়তার কথায়। দেখুন, রবীন্দ্রনাথের বিভিন্ন গানের পর্যায় আছে। প্রথম পর্যায়ে ওনার স্বদেশ, তারপর পূজা, তারপর প্রেম প্রকৃতি, তারপর বিচিত্র আনুষ্ঠানিক। তো এই গানটা দেখুন, চিত্ত পিপাসী তোরে গীত সুধা তোরে, চিত্ত পিপাসী তোরে, তাপিত শুষ্ক লতা বর্ষণ যাচে যথা, কাতর অন্তর মোর লুণ্ঠিত ধুলি পরে, গীত সুধার তরে, চিত্ত পিপাসী তোরে। এও দেখুন রবীন্দ্রনাথের রাগ রাগিনীতে ভরা গান। সা সা গা মা পা ধা নি সা, সা নি ধা পা, গা মা গা রে সা, গা মা পা নি ধা পা। এটা খাম্বাজ রাগ। এই রাগে উনি চিত্ত পিপাসিত রে, কিসের জন্য? গীত সুধার তরে। এই গানটা তারপরে অন্তরায় কি বলছেন? তাপিত শুষ্ক লতা। এই যে প্রচন্ড দাবদাহ চলছে, আপনারা সবাই অনুভব করছেন, গাছ একদম প্রতিটা মানুষ একবারে তেতে পুড়ে আছে। আমরা কি চাইছি? বর্ষণ চাইছি। গাছ, এই প্রসঙ্গে গাছের কথাও এসে যাচ্ছে। গাছ মেঘকে ডেকে আনে। আজকে গাছের বড় অভাব। আমার এই বক্তৃতার মাঝেই ছোট্ট একটা কথা জুড়ে দিচ্ছি, যদি বর্ষা নামে, প্রতিটা অংশগ্রহণকারীকে সবাইকে বলছি, অন্তত 4-5টা করে গাছ লাগাবেন, না হলে আমরা বাঁচবো না। এখনই 44-45 উঠে যাচ্ছে, 50 হতে কতক্ষণ, 55 হতে কতক্ষণ, ছটফট করে মানুষ মরে যাবে। এসি কতক্ষণ থাকবে? আমাদের বাঁচাবে কিন্তু গাছ। তো এই গানের মধ্যে রবীন্দ্রনাথ বলছেন, তাপিত শুষ্ক লতা বর্ষণ যাচ্ছে যথা, কাতর অন্তর মোর লুণ্ঠিত ধুলি পরে, গীত সুধার তরে। এই গানটা রবীন্দ্রনাথ প্রেম পর্যায়ের প্রথম গান হিসাবে নির্বাচিত করলেন। চিন্তা করুন, আমাদের চিত্তের পিপাসার কথা জানাচ্ছেন প্রেম পর্যায়ের প্রথম গানে। এখানে প্রেমিক প্রেমিকার প্রেমের কোনো কথাই নেই। তাহলে কবি বাঁচলেন কেন?
না ওই প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ ইন্ডিয়ান মিউজিক। এরপরে কত কি যে বলার আছে। ওই আমাদের বিশ্বনাথ স্যার বললেন যে ইন্ডিয়ান কালচার এ ব্যাপক, 1 ঘন্টার মধ্যে শেষ হবার নয়, 3 দিন দিয়ে বক্তৃতা দিলেও আমার বক্তব্য শেষ হবে না। তবু চেষ্টা করছি যতটুকু আপনাদের সামনে মেলে ধরা যায়। ধরুন এই সমগ্র বিশ্বকে দেখা, যেমন সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র, এরা সবাই যেন কোটি কোটি আলোকবর্ষ মাইল। আলোকবর্ষ মানে সবাই জানেন 1,86,000 মাইল সেকেন্ডে যেটা আলো যায়, সেটাকে বছরে গুণ করলে কত হচ্ছে? সেকেন্ডে 1,86,000, তাহলে সেটা ইন্টু 60, তাহলে মিনিট, তারপরে 24 ঘন্টা, তারপরে 365 গুণ করলে কত হয়? পৃথিবীর বয়স যদি হয় 450 কোটি বছর, তাহলে এই ফিগারটা কত দাঁড়াচ্ছে? উই ক্যান নট ক্যালকুলেট ইট। সেইভাবে কিন্তু এই সূর্য, চন্দ্র, তারা, এরা রোটেশনটা ঘুরছে, এরা যেন আরতি করছে রবীন্দ্রনাথের চিন্তায়, রবীন্দ্রনাথের চেতনায়। আমাদেরকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন দেখুন। তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ, আশীন সেই বিশ্ব শরণ, তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন। এর সঙ্গে কবি আরো দুটো বিষয়কে জুড়ছেন, একটা হচ্ছে স্পেস, আর একটা হচ্ছে স্পেস মানে মহাকাশ, আর একটা হচ্ছে টাইম মানে মহাকাল। এই মহাকালকেই হিন্দু ধর্মে যারা শিব পূজা করেন, শৈব যারা, তারা এই মহাকালকেই শিব জ্ঞানে পূজা করেন। এই মহাকাল, এই মহাকাশ একটা বিরাট ব্যাপার। রবীন্দ্রনাথ কি অনায়াসে মিশিয়ে দিচ্ছেন দেখুন। অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন, তাহে তরঙ্গ ওঠে সঘন, আনন্দ নন্দ নন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। তাহলে চিন্তা করুন, এই যে হিন্দুস্তানি সঙ্গীতের মীর শ্রুতির সম্পর্ক, মানুষের, আমাদের দেহের অভ্যন্তরে যে স্নায়ুতন্ত্র, তার সঙ্গে মহাবিশ্বের যে অনন্ত আকাশ, অনন্তকাল, আদি অনন্ত, যা শেষ হবে না। আমরা কদিন বাঁচতে এসেছি? বড়জোর 100 বছর, যার বেশি পরমায়ু। কিন্তু এই অনন্তকাল, অনন্ত আকাশ, তার সঙ্গে আমাদের ভারতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথের, নজরুলের সঙ্গীত চিন্তা মিলে মিশে একাকার। পদার্থবিদ্যায় একটা বিষয় আছে তরঙ্গ, বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, এটা বৈজ্ঞানিক সত্য। রিপলস, কসমিক রিপলস, এটা আক্ষরিক অর্থে সত্য, মানে না। বিজ্ঞান বলুন, ধর্মতত্ত্বই বলুন, দর্শন বলুন, এদের মধ্যে একটা মিল আছে, সবকিছু লজিক্যাল। আমাদের দেশ আধ্যাত্মিকতার দেশ, আমাদের দেশ ফিলোসফির দেশ, আমাদের দেশ রবীন্দ্রনাথের দেশ, আমাদের দেশ বিবেকানন্দের দেশ। এই ফিজিক্সের আবিষ্কারের বহুদিন আগে, কত আগে, রবীন্দ্রনাথের চেতনা এই তরঙ্গের কথা আমাদের বলে গেছেন। কি বলছেন দেখুন। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগ্ন করি
অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। এই তরঙ্গ সত্যি আছে, এই তরঙ্গ আছে বলেই তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাহলে আহা, এ প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে রামকৃষ্ণদেবকে, যিনি যুগাবতার। রামকৃষ্ণদেব মৃত্যু শয্যায়, তার ক্যান্সার হয়েছে। সেদিন হঠাৎ একদিন, যেদিন এই কল্পতরু উৎসব হয়, আপনারা সবাই জানেন, কাশীপুর উদ্যান বাটিতে হঠাৎ ঠাকুর সুস্থ হয়ে গেলেন, বাইরে ছুটে বেরিয়ে এলেন। সমাধিস্থ অবস্থায় দুহাত উপরে তুলে উনি বলছেন, একটাই আশীর্বাদ, তোমাদের সবার চৈতন্য হোক, তোমাদের সবার চৈতন্য হোক। আহা, এই চৈতন্য কথাটা কত বড় কথা। কনসাসনেস। আমরা কেন মানুষ, আমরা কেন গরু নই, ছাগল নই? তারাও তো দুবেলা খায়, আমরাও দুবেলা খাই। কোথায় তফাৎ? এই কনসাসনেসের মধ্যে দিয়ে মানুষ তার অস্তিত্বকে জানান দেয়। রবীন্দ্রনাথ মহামানব, তিনি সমগ্র বিশ্বকে, তার পিতা ছিলেন ব্রহ্মবাদী, কিন্তু তিনি ব্রহ্মবাদী দিক অনেক দিন আগেই ত্যাগ করেছেন। তিনি মানব বন্ধন করে গেছেন, সারা বিশ্বকে এক সুতোয় গেঁথেছেন। তিনি জীবনের জয়গান গেয়ে গেছেন। আর আমাদের সঙ্গীত, আমাদের রাগ সঙ্গীত, লোকসঙ্গীত, সমস্ত সঙ্গীতকে মিলিয়ে মিশিয়ে তার নিজের মৌলিক আবিষ্কার রবীন্দ্রসঙ্গীত। সেটা এখন আমরা নাম দিয়েছি, আগেকার রবীন্দ্রনাথের জীবিত অবস্থায় বলতো রবিবাবুর গান। তিনি আবিষ্কার করে দিয়ে গেছেন, আমাদের খালি মেসেজ দিয়ে যাচ্ছেন তার চেতনাতে, তার চৈতন্য থেকে। আরো কত গান যে আছে, সামান্য সামান্য গান আমরা গেয়ে থাকি, ছেলেমেয়েরা অনেকেই জানেন। এই যে স্রষ্টার সৃষ্টি, যা বিজ্ঞান কল্পনা করতে পারে কিন্তু ব্যক্ত করতে পারে না, প্রকাশ করতে পারে না। তারা শুধু ল্যাবরেটরিতে ঢুকে সত্যটাকে জানার চেষ্টা করে। কিন্তু আর্টস হিউম্যানিটিজ এর যারা ছাত্র, যারা কবি, তারা তাদের রবীন্দ্রনাথ তার চৈতন্য দিয়ে আমাদের চেতনাকে কিরকম ভাবে নাড়া দিচ্ছেন দেখুন। কেমন বর্ণিব তোমার রচনা, কেমন রটিব তোমার করুণা, কেমন গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শত দল, তোমার কিরণে সদা ঢল ঢল, তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে
অবিরামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। এই ছিল এমনে রটিব তোমার রচনা, বর্ণনা করার ভাষা নেই। এই আনন্দ ধাম আমার প্রস্তাবনায় বা আমার সিনপসিস আপনারা দেখেছেন কিনা জানি না, সেখানে রবীন্দ্রনাথ বলেছেন 1326 সালের শান্তিনিকেতন পত্রিকায় পৌষ সংখ্যায় রবীন্দ্রনাথ লিখছেন, পরিপূর্ণ মানুষ হবার অপরিমিত আকাঙ্ক্ষাকে জাগিয়ে রাখবার জন্যই শিক্ষা। সেই শিক্ষাই আমাদের দেশের পক্ষে সত্য শিক্ষা, যাহাতে করিয়া আমাদের দেশের নিজের মনটিকে সত্য আহরণ করিতে এবং সত্যকে নিজের শক্তির দ্বারা প্রকাশ করিতে সক্ষম করে। আবার 1349 সালের বিশ্বভারতী পত্রিকার মাধ্যমে লিখছেন, শিক্ষা বলতে কি বোঝায়? প্রাণকে সম্পূর্ণ জাগানো। প্রাণ বলতেই বোঝায় সত্য আগ্রহের লক্ষ্য ধরে নিরন্তর এগোনো। এই আমাদের শিক্ষা হওয়া উচিত। 1911 সালের আগে পর্যন্ত শান্তিনিকেতনে উনি যে ব্রহ্মচর্য আশ্রম করেছিলেন, সেখানে আশ্রম গীত কি ছিল জানেন? মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা বুঝিব সত্য, পুজিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়, জয় জয় সত্যের জয়। এই সত্য, এই সত্য খুব দূরের সত্য নয়। এই সত্য, এই সত্য সবসময় মানব সমাজের সঙ্গে মঙ্গল আকারে, মানব প্রেমের মধ্যে সুন্দর আকারে, তার সঙ্গে যুক্ত হচ্ছে মানুষের নবতর সৃষ্টি, যা মহা সৃষ্টির সঙ্গে প্যারালালি রান করবে, সমান্তরাল ভাবে। আমার সিনপসিসে আরো বলা আছে যে এই হিউম্যানিটিজের কলা শাখার 64 রকমের কলা বিদ্যা আছে। তার মধ্যে প্রথম 5টি হচ্ছে ললিত কলা, যেটা আমরা বলে থাকি ইংরেজিতে ফাইন আর্টস। এই ফাইন আর্টসের 5টি শাখা আপনারা হয়তো অনেকেই জানেন, আবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলছি, অনেকেই হয়তো জানো না। 1 নম্বরে হচ্ছে গীত, সঙ্গীত। সঙ্গীত 3টে জিনিসকে নিয়ে, গীত, বাদ্য, নৃত্য, 3টে পরস্পরের পরিপূরক। 2 নম্বরে সাহিত্য, কাব্য, নাটক। 3 নম্বরে চিত্রকলা। 4 নম্বরে মূর্তিকলা বা ভাস্কর্য বা স্কাল্পচার। আর 5 নম্বরে বিরাট বিরাট স্থাপত্য, যেমন ধরো তাজমহল, লালকেল্লা, সাউথের মন্দিরগুলো, বড় বড় রাজপ্রাসাদ, জমিদার বাড়ি, রাজবাড়ি। এর ভিতরকার কাজ তো রাজমিস্ত্রিদের কাজ, কিন্তু এর যে বহির সৌন্দর্য, এটাও আমাদের রসশাস্ত্রের দান। একজন গুরুর কাছে একজন শিষ্য গেছে, বলছে আমাকে চিত্রকলা শিখিয়ে দিন। গুরু বলছে তুমি আগে মূর্তিকলা শিখে এসো। তখন বলছে ঠিক আছে, তাহলে আমাকে আপনি তাহলে তুমি বাস্তুকলা শিখে এসো। এরকম করে দেখা যাচ্ছে আলটিমেটলি সঙ্গীত হচ্ছে সবার প্রথমে। শিষ্যটাকে আগে সঙ্গীত শিখতে হবে। গীত, বাদ্য, নৃত্য, এই 3টে আমাদের
ইউজিসিতে কারা বসে আছেন আমি জানি না। আমি চেষ্টা করছি। আমি 2000 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মসূত্রে আসার পরে তখনকার ভাইস চ্যান্সেলরদেরকে ধরে, ইন্সপেক্টর অফ কলেজেসকে ধরে, বিভিন্ন পরিচিত প্রিন্সিপালদেরকে ধরে বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে, অন্তত 18টা ডিগ্রি কলেজে আমি মিউজিক অনার্স চালু করেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে। আমার একটাই উদ্দেশ্য, আমি তো রিটায়ার করে যাব, আমি থাকবো না, কিন্তু আমাদের এই সঙ্গীতের ধারা, এই যে গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় একটা এনহান্সমেন্ট কি বলুন বা কি সব নাম এখন দিয়েছে, মাইনর মেজর, কোনো একটাতে মিউজিক যেন প্রতিটা ছেলে মেয়ের অন্তত তার প্রাথমিক জ্ঞানটুকু যেন তার থাকে, না হলে ভারতবর্ষকে চিনতে পারবে না, ভারতবাসী বলে সে গর্ব অনুভব করতে পারবে না। আজকে বিদেশিরা আমাদের সঙ্গীত নিয়ে রিসার্চ করছে, মিউজিক থেরাপি চালু হয়ে গেছে। এ প্রসঙ্গে আমার আরো দুটো বিষয় আমার বলার ইচ্ছা করছে। আপনারা আমার পরিচিতিতে পেয়েছেন, আমি একজন ভোকালিস্ট এবং একজন অ্যাক্টর। আমি অভিনয় করি, প্রচুর অভিনয় করেছি, এখনো যতদিন বাঁচবো করে যাব, ইচ্ছা আছে যদি শরীর পারমিট করে। রবীন্দ্রনাথের দুটো নাটকের কথা বলবো যেখানে এই সঙ্গীতের প্রয়োজনীয়তা এবং ইম্প্যাক্ট আমি আপনাদেরকে দেখাবো। বাংলা বিভাগের ছেলেমেয়েরা হয়তো জানো বা অধ্যাপকরা নিশ্চয়ই জানেন যে রবীন্দ্রনাথের একটা নাটক আছে, নাম গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ নাটকে 4টি চরিত্র নিয়ে আমি আলোচনা করব, একটুখানি সংলাপ বলবো। সেখানে যতীন হচ্ছে প্রধান চরিত্র। যতীন খুব অসুস্থ, সে বাঁচবে না, সবাই বুঝতে পারছে সে আর বাঁচবে না, কিন্তু তার স্ত্রী মণি সে সেটা মানতে চায় না, বুঝতে চায় না, উপলব্ধি করতে পারে না। সে সবসময় একটা বিলাসিতা দেখায়, স্বামীকে সবসময় অগ্রাহ্য করে। আর যতীনের মা মারা গেছে, যতীনের মা মারা যাবার সময় যতীনের মাসি যতীনকে মানুষ করে। যতীনের মাসি যতীনকে বোঝাচ্ছে যে না না, তোমার বউ তোমার জন্য মসুরি ডালে স্যুপ করছে, তোমার জন্য দুধ গরম করছে, তোমার জন্য পথ্য বানাচ্ছে, সব মিথ্যে কথা, যতীনকে ভোলাচ্ছে। আর যতীনের একটা বোন আছে হিমি, হিমি খুব ভালো গান গায়। আর তাহলে চরিত্র দাঁড়াচ্ছে যতীন অসুস্থ, হিমি, মাসি, আর যতীনকে দেখতে একজন ডাক্তার আসবে, ডাক্তার যতীনের বাবার বন্ধু। এই 4টে চরিত্রের সংলাপ আমি একটু আপনাদের শোনাচ্ছি। আমি একটু ভয়েস চেঞ্জ করে দেব চরিত্রগুলো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে যতীন বলছে, তারপরে মাসি তার উত্তর দেবে, তারপরে হিমি আসবে, ডাক্তার আসবে, আপনারা বুঝে নেবেন কোনটা কার, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, বাড়ির যে প্ল্যান করেছিলাম এইকে আমাকে দিয়ে যাও। আর আর আমার সেই খেলা ঘরের বাক্সটা, খেলাঘর বলতে গিয়ে সেই গানটা মনে পড়ে যাচ্ছে। হিমি, হিমি, ব্যস্ত হোস নে যতীন, আমি ডেকে দিচ্ছি। কি দাদা? ওই গানটা গা বোন, সেই যে খেলাঘর, খেলাঘর। হিমি গাইছে, খেলাঘর বাদে লেগেছি, আমার মনের ভিতরে খেলাঘর বাদে লেগেছি। কত রাত
তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। গান হচ্ছে। বেশ বেশ বেশ, খুব ভালো, ওষুধের চেয়ে ভালো। যতীন, মনটা খুশি রাখো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ৯৫ থেকে কম বাঁচা একটা মস্ত অপরাধ, হাসির যোগ্য। মনটা মনটা আমার বলছে ডাক্তার বাবু, শুভ দিন এলো। তাই তো হিমিকে ডেকে গান শুনছি। গৃহপ্রবেশের সানাই যেন আজ শরতের আকাশে বাজতে আরম্ভ করেছে। বাজুক বাজুক না, ততক্ষণ তোমার নাড়িটা দেখে নি, বুকটা পরীক্ষা করে নি। সন্দেশ মিঠাই ফরমাইশ দেবার আগে এইসব বাজে উৎপাতগুলো চুকিয়ে নেওয়া যাক, কি বলো বাবা? নারী যাই হোক না কেন, তাতে কি যাই আসে? কিছু না কিছু না, মন ভোলাবার জন্য ওগুলো করতে হয় বাবা। আমরা তো ধন্বন্তরী মুখোশ পরে রোগীর বুকে পিঠে পেটে হাত বুলাই, জম বসে বসে হাসে। ডাক্তার স্বয়ং ছাড়া জমের গাম্ভীর্য কেউ টলাতে পারে না। হিমিমা, তুমি পাশের ঘরে যাও, গিয়ে গান করো, পাখির মতো গান করো। আমি একটা বই লিখতে বসেছি, তাতে বুঝিয়ে দেব গানের ঢেউ এলে বাতাস থেকে ব্যামো কিরকম ভেসে যায়। ব্যামোগুলো সব বেসুরো কিনা, ন্যাচারাল হচ্ছে ভালো থাকা। ব্যামোটা অত্যন্ত সাম্প্রতিক, ওরা সব বেতালা, বেতালের দল, শরীরের তাল কাটিয়ে দেয়। যাও মা যাও, বেশ একটু গলা তুলে গান করো। কোনটা গাবো দাদা? সেই নতুন বিয়ের গানটা গাইবো? হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক হবে। আজ একটা লগ্ন আছে বটে, পথে ৩টে বিয়ের দল পার হয়ে আসতে হলো, তাই তো দেরি হয়ে গেল। এরপরে পাশের ঘরে গিয়ে হিমি গাইছে, বাজো রে বাঁশরি বাজো বাজো রে। যাই হোক, এটাও ইমন রাগে, এখানেও রবীন্দ্রনাথ শাস্ত্রীয় সঙ্গীতকে নিয়ে এসেছেন। সা নিরে গা রে নিরে সা নিরে গা মা পা মা গা রে নিরে পা মা গা রে সা নিরে পা মা গা রে নিরে সা বাজো রে, ইমন রাগে এই গানটা। তাহলে আমার বক্তব্য ছিল ডাক্তারের ওই কথাটা ওষুধের চেয়ে ভালো। আর আমি একটা বই লিখতে বসেছি, যেটাতে আমি বুঝিয়ে দেব গানের ঢেউ এলে বাতাস থেকে ব্যামো কিরকম ভেসে যায়। এইটা আমার বক্তব্য। রবীন্দ্রনাথ কতদিন আগে সঙ্গীতকে ব্যবহার করছেন দেখুন এই মিউজিক থেরাপিতে। আর একটা নাটকের প্রসঙ্গ আনবো, যেটা আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথের বিসর্জন। এই নাটকটি আমার অত্যন্ত প্রিয় নাটক। পশু বলির বিরুদ্ধে রবীন্দ্রনাথের বক্তব্য। 3টি চরিত্রের কথা এখানে আমি বলবো। একটি রঘুপতি পশু বলির পক্ষে, একটি ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্য পশু বলির বিরুদ্ধে, মধ্যখানে দাঁড়িয়ে আছে জয়সিংহ। জয়সিংহ রঘুপতির দ্বারা ছোট থেকে প্রতিপালিত, আবার গোবিন্দ মাণিক্যকেও সে খুব ভালোবাসে। এখানে অসম্ভব দ্বন্দ্ব দেখিয়েছেন রবীন্দ্রনাথ। আমরা জানি দ্য কনফ্লিক্ট অফ দ্য ড্রামা ইজ দ্য সোল অফ দ্য ড্রামা। যে নাটকে দ্বন্দ্ব নেই সে নাটক কখনো জমে না। বিসর্জন একটা বিখ্যাত নাটক, অসম্ভবের কনফ্লিক্ট। গোবিন্দ মাণিক্যকে হত্যা করতে চায় রঘুপতি,
কারণ পশু বলি আটকে দিয়েছিল গোবিন্দমাণিক্য, গোটা রাজ্যে নিষিদ্ধ করে দিয়েছে। কালী পূজার পুরোহিত রঘুপতি, সে জয় সিংহকে দিয়ে গোবিন্দমাণিক্যকে হত্যা করাতে চাইছিল। কিরকম ভাবে জয় সিংহকে পশু বলির পক্ষে মত দিচ্ছে দেখুন, কিরকম ভাবে তার ব্রেন ওয়াশ করছে দেখুন। সকল শুনেছি আমি, সকল শুনেছি আমি, পাপ পুণ্য কিছু নাই গুরুদেব, সব কিছু তো তোমার কাছেই শিখেছি। তবে এসো বৎস, আর এক শিক্ষা দিই। পাপ পুণ্য কিছু নাই, কিছু নাই। কে বা ভ্রাতা, কে বা আত্মপর, কে বলিল জীব হত্যা পাপ। এ জগৎ মহা হত্যাশালা, জানো নাকি? প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কাহার খেলা? হত্যা, হত্যা, এ বৃদ্ধ মহাকাল রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, হত্যা কীটের গহ্বরে, হত্যা বালাদ সাগর জলে, হত্যা নির্মল আকাশে, হত্যা ইচ্ছার বশে, হত্যা অনিচ্ছার বশে, নিখিল বিশ্ব চলেছে হত্যার কারণে, ঊর্ধ্বশ্বাসে, প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমে, ভয়ার্ত মৃগসম মুহূর্ত, মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। মহাকালী কাল স্বরূপিণী রয়েছে দাঁড়াইয়া, তৃষা তীক্ষ্ণ লোল জিহ্বা মেলি বিশ্বের চৌদিক দিয়ে চির রক্ত ধারা ফেটে পড়িতেছে নিষ্পেষিত দ্রাক্ষা হতে রসের মতন অনন্ত খর্পরেখার। তব তব গুরুদেব, তব ভাই দিয়ে ভাতৃ হত্যা। কাট, এখানে আমি থামছি। রবীন্দ্রনাথ, চিন্তা করুন জয়সিংহের মনের অবস্থা। পশু বলির পক্ষে, জীব হত্যার পক্ষে, গোবিন্দমাণিক্যকে হত্যার পক্ষে কেউ আত্মপর নেই, কেউ ভাই নেই। তার আগে মা কালীর পা ছুঁয়ে জয়সিংহকে দিয়ে শপথ করিয়ে দিয়েছে, প্রতিজ্ঞা কর, আমি এনে দেব রাজ রক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। জয়সিংহ সেই প্রতিজ্ঞা করেছে। রবীন্দ্রনাথ এর রিয়াকশন দেখাচ্ছেন পরের দৃশ্যে। মন্দিরের প্রাঙ্গণ, জয়সিংহ একা বসে আছে, একা বসে ভাবছে সে কি করবে। তার এই মানসিক অবস্থা, গোবিন্দমাণিক্যকে হত্যা সে যে অসম্ভব। কিন্তু কিন্তু রঘুপতির আদেশ, সে তো শিরোধার্য। এমন সময় এই একাকী অবস্থায় পাশের গ্রামে যাচ্ছে গ্রামের লোক হই হই করতে করতে কুকি রমণীদের নৃত্য গীতের অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ জয়সিংহের এই প্রচন্ড ভারাক্রান্ত মনকে স্বাভাবিক করার কাজে ব্যবহার করলেন আমাদের প্রচলিত লোকসঙ্গীত, বাউল সুর। জয়সিংহ একাকী সেই গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছেন, আমার এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে, আমারে নিবি ভাই
সপিতে চাই আপনারে, তোরা কোন রূপের হাটে চলেছিস ভবের বাটে, পিছিয়ে আছি আমি আপন ভারে, তোদের এই হাসি খুশি দিবানিশি দেখে মন কেমন করে আমারে, কে নিবি ভাই সপিতে চাই। ও কি অপর্ণা দূরে দাঁড়াইয়া কেন ভাবিতেছ জয় সিংহ গান গাহে, সব মিথ্যা সব মিথ্যা, তাই তো কাঁদিতেছি তাই তো গাহিতেছি গান। এই অপর্ণা আপনারা সবাই জানেন বিসর্জনের নায়িকা, যেখান থেকে নাটকের সূত্রপাত। এর একটি ছাগ শিশু হারিয়ে গিয়েছিল। সকালবেলা গোবিন্দ মাণিক্যকে সে প্রশ্ন করে, রাজা এত রক্ত কেন? এখান থেকে রবীন্দ্রনাথ লিখে ফেললেন এই বিসর্জন নাটক। তাহলে গৃহপ্রবেশে দেখালাম মানব দেহে ইম্প্যাক্ট, আর বিসর্জনে দেখালাম মানব মনে ইম্প্যাক্ট। এই হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত এর নেসেসিটি। এবং আমি আপনাদের কেউ কখনো যদি ইউজিসিতে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পান, আমার এই মেসেজটা দেবেন। আমিও চেষ্টা করছি আমার দিক থেকে, এবং বলবেন সঙ্গীতের প্রয়োজনীয়তা এবং তার প্রায়োগিক দিক এনইপি 2020 মধ্যে যেন ইনক্লুড হয়। আমি তো সঙ্গীতের সিলেবাসে সেটাকে রাখছি, অন্যান্য স্ট্রিমের ছেলেমেয়েরাও মাইনরটাতে মিউজিক রাখতে পারে, সায়েন্সেরই হোক আর্টসেরই হোক, যদি তারা ইন্টারেস্টেড হয় বা আমার কথা যদি তাদের মনে বিন্দুমাত্র স্থান পেয়ে থাকে। আমি আশা করব সঙ্গীতের ব্যাপক প্রচার প্রসার হোক। সবশেষে আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে চলে এসেছি। যেটা বলার যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত এটা সাধারণ বিশ্বরস, এটা চিরসম্পূর্ণ, এখানে আর কারো কিছু করার নেই। মেঘ মল্লার বা মল্লার যেন বিশ্বের বর্ষা, বসন্ত যেন বিশ্বের বসন্ত, এটা চিরসম্পূর্ণ। মর্ত লোকের দুঃখ সুখের অন্তহীন বৈচিত্র্যকে সে আমল দেয় না। Now I shall conclude my discourse by singing one more Rabindra Sangit, representing to God's keen love for Baul, for its inner philosophy, as well as for its typical tune. আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই হেরিতায় যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না মেলে না। তোরা আয় রে ধে দেখ রে চেয়ে, আয় রে ধে দেখ রে চেয়ে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে, দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। ধন্যবাদ, নমস্কার। আমার বক্তৃতা আমি এখানে শেষ করলাম।
কেমন লেগেছে আপনাদের জানি না, আমি ফিডব্যাক হ্যাঁ বিশ্বদা, আশা করব। সুন্দর শুনতে পাওয়া যাচ্ছে? আজকে আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে বিশ্বদা? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। অসাধারণ আমরা বক্তব্য এবং গান শুনলাম, কিন্তু বিশ্বদার কাছে একটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আছে, তারপরে আমি প্রশ্নগুলো নেব, কিছু যদি প্রশ্ন থাকে তাহলে। আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আছে একটু নজরুলের গান, মানে শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুলের গান, এই বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন আর কি। মানে সামান্য হলো, বা যদি একটা করে শোনা, মানে শাস্ত্রীয় সঙ্গীত নজরুলের উপর কেমন প্রভাব ফেলেছে এবং সেটা আমরা কেমন অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি আসলে, তুমি তো সময় বেঁধে দিয়েছো, 1 ঘন্টার মধ্যে তো আমাকে ম্যানেজ করতে হবে। এমন গানের কোনো সময় সীমা নেই, এমন গানের কোনো সময় সীমা নেই, আপনি চালিয়ে যান, ক্যারি অন। নজরুলকেও আনা যাবে, যেমন ধরো একটা রাগ আছে কোমল ঋষভ আশাবরী, সারে মা সারে কোমল রে মা পাদা সারে নিদা নিদা নিমা দামা পাগরে সারে মা পদমা। এই রাগটার নাম কোমল ঋষভ, কোমল রে দিয়ে আশাবরী রাগ। এখানে নজরুল এই রাগটাকে নিলেন, দিয়ে তার বিখ্যাত গান, এটা বোধহয় নজরুলের শ্রেষ্ঠ দর্শন, উনি লিখলেন খেলিছ এ বিরাট শিশু আনো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে আকাশে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, তারকার শশী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি দাসী, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন স্থলে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। তাহলে দেখো
এই যে ভারতীয় রাগ সরমা পদা সা রে নিধা পা নিধা নি পা ধা মা পা মা গা রে মা গা রে সা সরমা, এই রাগের উপরে নজরুল লিখে ফেললেন। তাহলে এখানেও দেখো সেই সমগ্র বিশ্বকে দেখা, সমগ্র চিন্তা ভাবনা, তার চেতনা, সমস্ত কিছু জুড়ে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এখানেই ললিত কলার সব শাখাই কিন্তু সঙ্গীতময়, সঙ্গীত ছাড়া কিছু নেই। সঙ্গীতের মধ্যে আমাদের জীবনে একটা শিশু দেখো না, ছোটবেলায় মা ঘুম পাড়ায় গান গেয়ে গেয়ে আয় 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 টোকা ঘুমলো পাড়া জুগেলো গো, এই যে সুর আমাদের ছোট থেকে কানের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রত্যেকে গান গায়, প্রতিটা মানুষ মানুষ মাত্রই গান গায়। হ্যাঁ, সবাই হয়তো পারফর্মার নয়, কেননা ওই যে বললাম শাস্ত্রীয় সঙ্গীতটা গুরু শিষ্য পরম্পরা, সেটা তালিমের উপর। আর লোকসঙ্গীতটা বাবা ঠাকুমা দাদু দিদা গ্রামে গঞ্জে পল্লী বাংলায় কান পাতলেই আপামর মানুষ লোকসঙ্গীতে অভ্যস্ত। সেজন্যই ললিত কলার সবগুলো শাখা, দিস ইজ কল্ড ফাইন আর্টস। তোমাদের বাংলাও তাই, সাহিত্যও তাই, তোমরাও এই ললিত কলার মধ্যে পড়ছো। যাই হোক, আর সঙ্গীত শাস্ত্রে বলছে ন চা বিদ্যা সঙ্গীতাৎ পরা। কেন বলছে না, এখানে বিজ্ঞান ঢুকে আছে, সাহিত্য ঢুকে আছে, জীববিজ্ঞান লাইফ সায়েন্স ঢুকে আছে, ফিজিক্স ঢুকে আছে, ম্যাথামেটিক্স ঢুকে আছে, যেটা তাল রিদম, এটা ম্যাথামেটিক্স। এই যে আমি স্বরগুলো নিয়ে খেলা করছি, পারমুটেশন কম্বিনেশন, দিস ইজ ম্যাথামেটিক্স। যে পদটা গাইছি সেটা সাহিত্য। জীবন বিজ্ঞান জানতে হবে, কারণ আমার আওয়াজটা কি করে বেরোচ্ছে, আমার ভোকাল ব্যাপারটা কিরকম, আমার অডিওটারি কানে আমরা কিভাবে শুনছি, শ্রবণেন্দ্রিয়টা আমাদের গঠন কিরকম, জীবনযাত্রা কিভাবে আমি অভ্যাস করি, এটা একটা যোগ। শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে যোগ সাধনা। সেজন্য আমার বক্তব্য এটাই যে ইন্ডিয়ান মিউজিক, ইটস নেসেসিটি অ্যান্ড ইম্প্যাক্ট আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইউজিসি মানুক আর না মানুক কিচ্ছু যায় আসে না। যে শেখার ভারতবাসী যদি হয়, সঙ্গীত সে শিখবেই। এই হচ্ছে আমার বক্তব্য বিষয়। অনেক অনেক ধন্যবাদ বিশ্বদেব চট্টোপাধ্যায়। আমরা কথা দিয়ে যা বলতে পারি না, আমরা গান দিয়ে তো তার বলতে পারি, তার সবটাই বলতে পারি আমরা গান দিয়ে, কথা দিয়ে যা প্রকাশ করতে পারি না। আমরা এতক্ষণ ধরে যা শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো, সেই গান কথাকে কিভাবে ব্যক্ত করছে, একটা নাটককে কিভাবে বোঝানো হচ্ছে তার গান দিয়ে। বিশ্বদা, যেটা আমরা তো নাটক যখন বোঝাই, অনেকেই আছি যারা হয়তো গান অত ভালো করে আমরা পারফরমেন্স করতে পারি না, তখন আমরা সংলাপ গুলো বলে যাই, কিন্তু গানটা উজ্জ্বলে। কিন্তু গানটা যে কতটা তাৎপর্য বহন করে একটা নাটককে বোঝানোর জন্য, সেটা বিশ্বদা তার দুটো নাটকের বিসর্জন এবং গৃহপ্রবেশের মধ্যে দিয়ে আমাদের বোঝালেন। আমরা একটু প্রশ্ন নিয়ে নেবো, যদি আমাদের ছাত্রছাত্রীরা বা মুখে যারা আছেন তারা যদি কোনো প্রশ্ন করেন। কেউ যদি প্রশ্ন করার থাকে বলো পূজা। নমস্কার, আমার পূজা কুন্ডু, আমি বাংলা বিভাগের ছাত্রী। স্যার, বলছিলাম কি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে তার সঙ্গীত গুরুদের কি প্রভাব পড়েছে? রবীন্দ্রনাথের কোনো সঙ্গীত গুরু ছিল না অ্যাকচুয়ালি, যা আমরা পড়ি সব মিথ্যা কথা। রবীন্দ্রনাথ নিজে বলছেন 70 বছর বয়সে গিয়ে দিলীপ কুমার রায়কে লিখছেন। দিলীপ কুমার রায়ের ডাকনাম ছিল মন্টু। মন্টুকে লিখছেন যে তোমরা তো বলেই থাকো আমি পলাতকা, হিন্দুস্তানি গান আমি বুঝি নে, আমি যদি তোমাদের মতো সঙ্গীত চর্চা করতাম
আমি যদি তোমাদের মতো গাইতে পারতাম তাহলে কি আমার কদর কিছু কম হতো? এখন আমার অনেকগুলি গান শিখিতে ইচ্ছা করে, অনেকগুলি ইমন, অনেকগুলি ভূপালী। আমি আসলে যেখানেই মাস্টারির ভঙ্গি দেখেছি সেখান থেকেই দৌড় দিয়েছি। ধরে বেঁধেও কেউ আমাকে বসাতে পারেনি। আমি সে ধাঁচের ছেলেই নই। এটা রবীন্দ্রনাথের নিজের বক্তব্য। এবারে যদি বলো রবীন্দ্রনাথের গুরু, হ্যাঁ, রবীন্দ্রনাথের গুরু বলতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আর কলকাতায় সেই সময় পাথুরিয়া ঘাটার জমিদার বাড়িতে, এই দুটো জায়গায়, দুটো বনেদি বাড়িতে সঙ্গীতের চর্চা হতো। এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা হতো মেনলি পাথুরিয়া ঘাটায়। আর বড় বড় ওস্তাদদেরকে এই জোড়াসাঁকো বাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বাবা, নিয়ে আসতেন ঠিকই। তারা শিশুদের মনের চাহিদা মতো গান শেখাতেন। পুরোদস্তুর, ধ্রুপদ, ধামার, ক্লাসিক্যালের তালিম কোনোদিনই জোড়াসাঁকো বাড়িতে হতো না। রবীন্দ্রনাথের জীবনস্মৃতি পড়ে দেখবে, সেখানে জীবনস্মৃতিতে উনি লিখছেন, রবিবারে বিষ্ণুর কাছে গান শিখিতে যাইতে হইত। বিষ্ণু মানে বিষ্ণু চক্রবর্তী, ইনি কিন্তু নামকরা ওস্তাদ, কিন্তু উনি ছড়ার গান শেখাতেন। আর রবীন্দ্রনাথ ম্যাক্সিমামটাই শিখেছেন দরজা জানলার আড়াল আবদাল থেকে। খুব একাকী ছিলেন। বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা হয়তো শিখত, কিন্তু রবীন্দ্রনাথ কোনোদিন বসে কারোর কাছেই শেখেননি। 18 বছর বয়সে বাবা ব্যারিস্টারি পড়তে বিলেত পাঠিয়ে দিলেন। উনার জন্ম 1861। 1881 20 বছর বয়সে লন্ডন থেকে ফিরে ওখানে ব্যারিস্টারি তো ঘোড়ার ডিম পড়লেন, কিছুই পড়লেন না। ওখানে উনি আইরিশ গান শিখে চলে এলেন। কলকাতায় বসে রচনা করে ফেললেন একটি 20 বছরের ছেলে, বাল্মীকি প্রতিভা, এবং সেটা জোড়াসাঁকোর ছাদে অভিনয় করে তৎকালীন বুদ্ধিজীবী সমাজকে দেখিয়ে দিলেন। এবং বাল্মীকি প্রতিভার অধিকাংশ গানের সুরই ওই আইরিশ গানের সুর। এবং এই গানের সুর করতে বা গানগুলিকে দাঁড় করাতে যিনি সাহায্য করেছিলেন তিনি ওনার মেজদা জ্যোতিরিন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সঙ্গীত গুরু যদি বলতে কেউ থাকে, প্রকৃত অর্থে তিনি তার মেজদা জ্যোতিরিন্দ্রনাথ। আর কারোর কাছেই উনি কিছুই শেখেননি। উনার সবটাই ছিল উনার চেতনা, উনার চৈতন্য, উনার রাগরাগের শাসন মানে নেই, উনি ফ্লেভারটাকে নিয়ে, উনি তো কবি, উনার সাহিত্যের মধ্যে সেই সুরগুলোকে উনি ট্রান্সফার করেছেন। সেজন্য রবীন্দ্রনাথের সঙ্গীত গুরু যদি কেউ থেকে থাকেন, তবে হ্যাঁ, জোড়াসাঁকো বাড়িতে অনেকের সান্নিধ্য উনি পেয়েছেন। তারাও নাম করা ওস্তাদ, যদু ভট্ট ছিলেন, রাধিকা প্রসাদ গোস্বামী ছিলেন, অনেকেই ছিলেন, কিন্তু উনার গুরু বলতে পার্টিকুলারলি কেউ না। আবার সবাই এর গুরু। এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। ধন্যবাদ স্যার। বোঝাতে পেরেছি? ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার। আর কেউ কোনো প্রশ্ন, কারোর কাছ থেকে আরো কোনো প্রশ্ন? আর কেউ সেম 6 বা কেউ থেকে কোন সেম থেকে? সুস্মিতা? আমাদের মধ্যে আমরা পেয়েছি রামেন্দ্রদাকে, আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপক, এবং উনি আমাদের আগামী সপ্তাহের বক্তা আমাদের এই বক্তৃতামালা। দাদা, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আমি আর কি বলবো, মানে বিশ্বদার যে গান শোনার জন্য কেউ লুকিয়ে থাকি, যখন সুযোগ হয় তখন শুনি। আর আমি তোমাকে মেসেজও করেছিলাম যে যদি একবার তুমিও শুনে নাকি? হ্যাঁ, আমি শুনেছিলাম। এর মধ্যে আমি কৌশিককে মেসেজ করেছি যে যদি একবার বিপুল তরঙ্গের এটা গাইতো, তারপর দেখি সত্যি গাইতে শুরু করেছে। তোমার কথা ভেবে তো গাইলাম। হ্যাঁ, আমি যে আছি আপনি তো জানতেন না এতক্ষণ। এটাই হচ্ছে টেলিপ্যাথি। আমি বলে দিয়েছিলাম তখন তোমাকে ঠিক টানবে।
বিশ্বদা থাকলে শুনি, বিশ্বদা থাকলে শুনেই আমি বলেছি কৌশিককে লিখতে দিতে। আমাদের নেক্সট সপ্তাহে যদি দাদা বলবেন, আপনাকে আমরা মানে চাইছি আর কি, আপনারা থাকবেন পরের সপ্তাহে। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি পরের সপ্তাহে কি তারিখ হচ্ছে। শনিবার। জানি না। হ্যাঁ শনিবার তো বুঝলাম, তারিখটা বলো। দেখছি 4 তারিখ সম্ভবত। 4 তারিখ। আচ্ছা এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চাওয়ার থাকে। নমস্কার স্যার, আমি বল সোহম বল। সোহম বল, প্রশ্ন কর, কিছু বলার থাকলে বল। শোনা যাচ্ছে না সোহম, অডিওটা। হ্যালো হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, তো মানে আমার যেটা মানে আমার লোকসঙ্গীত আমার খুবই প্রিয়, তো সেই সম্বন্ধে আমি একটা বলতে চাই যে এই যে লোকসঙ্গীতের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের মানে তারা একে অপরের সঙ্গে কিভাবে জড়িত, মানে তাদের মধ্যে সম্পর্কটা কি স্যার, এটা আমি মানে জানার খুব ইচ্ছা। সম্পর্কটা হচ্ছে সুরের, স্বরের প্রয়োগের নয়, সুরের প্রয়োগের। যেমন ধরো আমাদের একটা রাগিনী আছে বা রাগ আছে, ভৈরবী তার নাম, ঠিক আছে? শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন আপনি। আচ্ছা, আমাদের একটা রাগ আছে, তার নাম হচ্ছে ভৈরবী। এই ভৈরবী রাগটা কিরকম? এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় স্বরের দিক থেকে ভৈরবীটা এরকম হবে। কিন্তু ধরো লোকসঙ্গীত আমাদের যে বাউল গান, এখানে যখন এই ভৈরবীকে এরা ঢোকাচ্ছে, তখন আর এই শাস্ত্রের অনুশাসন গুলো থাকছে না, তখন শুধু এই সুরের মাদকতাটুকু বা সুরের তন্ময়তাটুকু নিচ্ছে। তারা কি করছে, আমি মধ্য জায়গাটায় আমাদের গানের 3টে স্থান, একটা মধ্য অংশ, একটা মন্দ্র অংশ অর্থাৎ নিচের দিক, আর একটা উপরের দিক, লোয়ার অক্টেভ, মিডল অক্টেভ আর হায়ার অক্টেভ। তা বাউলরা এই হায়ার অক্টেভটাকে কাজে লাগায়। আমি তোমাকে মিডল অক্টেভে দেখালাম, সা নি সা গা মা পা দা পা গা মা রে নি ধা সা সা রে গা মা গা রে মা গা রে সা। এটা হচ্ছে মিডল অক্টেভ। আর বাউলরা কি করবে, ওরে ও পীরিতি কাঠালে রাখা, ওরে পীরিতি কাঠালে রাখা, ও আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পীরিত করো না। এটা ভৈরবীতেই আছে, গোলে মালে পীরিত করো না, পীরিতে কাঠালে রাখা, ও আঠা লাগলে পরে ছাড়ে না গো, ছাড়ে না, গোলে মালে পীরিত করো না। এর হচ্ছে বাউলের মেন ব্যাপার। এক ব্রাহ্মণের ছেলে, সে ভাই এমনি খিট খেলে, পীড়িত করে ধোবার মেয়ে, পা ধুয়ে খেলে, ভাই রে পা ধুয়ে খেলে। ওরে ও পীড়িতে জাতের বিচার, পীড়িতে
রাতের বিচার করলে পরে মিলবে না চাঁদের কণা, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। এই হচ্ছে লোকগানে, লোকসঙ্গীতের সুরে রাগ রাগিনী মিশছে ঠিকই, কিন্তু শাস্ত্রের অনুশাসন সেখানে থাকবে না। সেখানে তার নিজস্ব একটা গায়ন শৈলী, প্রেজেন্টেশন, স্টাইল অফ প্রেজেন্টেশন, এটা হচ্ছে মেন ব্যাপার। বুঝতে পেরেছো? কিন্তু সম্পর্কিত রাগ রাগিনী ছাড়া কোনো সুরই পাবে না রাগ রাগিনী ছাড়া। এই যে আমি লাস্টে যে গানটা গাইলাম, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হে হৃদয় সকল খানে, এটা পিলু রাগিনী। পিলু বলে একটা রাগ আছে যেটাতে ঠুমরি গাওয়া হয়। নদিয়া কিনারে মেরো গাঁও तुम आई हो घनश्याम नदिया किनारे मेरो गाँव। এই সুরের এই মাদকতার মধ্যে ওইটা আছে, ওই যেটা লাস্টের রবীন্দ্রসঙ্গীতটা গাইলাম, আমার প্রাণের মানুষ আছে প্রাণে। কাজেই রাগ রাগিনী হচ্ছে সোর্স অফ টিউন, সুরের আধার, সমুদ্র সেটা। সেখান থেকেই রবীন্দ্রনাথ বলো, নজরুল বলো, লালন ফকির বলো, যারা যারা বলো, তারা সুরের উপাদান নিয়েছেন এবং তাদের সাহিত্যকে, তাদের সৃষ্টিকে সমৃদ্ধ করে গেছেন। ওকে, ক্লিয়ার? অবশ্যই স্যার, খুব ভালো লাগলো স্যার শুনে। আরো ভালো লেগেছে। তো বিশ্বদা, আপনাকে পেয়েছি আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। এই সুরের জাদুতে আপনি যেভাবে আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা মন্ত্রমুগ্ধ করে রেখেছেন, তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ বাংলা বিভাগের পক্ষ থেকে। আমাদের অধ্যাপক দেবাশিস বিশ্বাস, আমরা ওয়েবিনার একদম শেষ মুহূর্তে উনি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করবো। যদি কারো কিছু আরো, স্যার আছেন না চলে গেছেন? স্যার বোধহয় কোনো কাজে বোধহয় রিলেট হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, আর বিশ্বনাথ স্যার? স্যার আছি। আচ্ছা, ঠিক আছে। আমারও খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে আপনাদের শুভ কামনা রইল আমার। আর সবচেয়ে আশ্চর্য হয়ে গেছি, আমার রামেন্দু দাস ত্রিপুরা থেকে জয়েন করেছে শুনে বা দেখে। আমি যেখানেই থাকি আর বিশ্বদার মানে গান হবে এটা শুনলে তো আর উপায় থাকলে তো অন্তত মানে সেটা ছাড়বো না। সত্যি ভাই, লট অফ থ্যাঙ্কস। আমরা রবীন্দ্রদাকে অত্যন্ত মানে আমাদের মানে ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নেই। আরে ও বিরাট মাপের মানুষ, ও চিত্রকলা, ও আমাদের ফাইন আর্টসে অত্যন্ত গুণী শিল্পী। আমরা খুবই ছোট, কিন্তু মানে আপনাদের সংস্পর্শে থাকাটা একটা দারুণ আনন্দ। সবাই ছোটই বলে, নিজেকে সবাই ছোটই বলে, তুমি যা জিনিস বাবরে। ঠিক আছে, দেবাশিস দার কাছে ফিরে যাচ্ছি আমরা। দেবাশিস দা ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমাদের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন। নমস্কার, সকলকে ধন্যবাদ। আশা করি আমার সাথে অনেকেই সহমত হবেন যে এই অনুষ্ঠানের পরে আর কি এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমার ঘরের টেম্পারেচার বাইরের চেয়ে 2-3 ডিগ্রি কমে গেছে। মানে এত সুন্দর স্যারের গান শুনলাম, তার নাটকের মানে তিনি সংলাপ বললেন। সবচেয়ে বড় কথা, উনি নাটকের সংলাপটা কাশি দিয়ে শুরু করেছিলেন এবং আমি তখন মানে ওনার ভয়েস মডুলেশনে আমি ভাবলাম সত্যি ওনার কাশি হচ্ছে। মানে অসাধারণ স্যার, আপনি যেভাবে শুরু করলেন মানে মানে অশ্রুতপূর্ব, মানে অনির্বচনীয়।
আসলে কাশিটার মধ্যে একটা সর্দি জমেছিল মনে হচ্ছে, মানে একদম কষ্ট ন্যাচারাল, পেয়েই কাশছেন মনে হচ্ছিল। একদম ন্যাচারাল মনে হয়েছে স্যার। আসলে যতীন তো অসুস্থ না, সে আর বাঁচবে না। একদম গৃহপ্রবেশে একদম মানে আমি কি তো বলে- গৃহপ্রবেশের যতীন তখন। ঠিক ঠিক। কি বলে যে স্যার আপনাকে ধন্যবাদ দেবো জানি না, কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা যারা পড়াই আর কি বাংলা, তারাও সমৃদ্ধ হলাম যে আপনি সাহিত্যের একটা গোটা শরীরকে নিয়ে আলোচনা করেছেন। আমরা ছোট ছোট ব্যবচ্ছেদ করে ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেখানে আলোচনা করি, আপনি গোটা ব্যাপারটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। তুলে ধরেছেন শাস্ত্রীয় সঙ্গীতকে, তুলে ধরেছেন লোকসঙ্গীতকে, এবং আজকের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাসঙ্গিক জায়গা, যেটা সুন্দর এবং সত্যের জয়গান গেয়েছেন। এই যে সত্যের জয়গান, আজকের দিনে এটা খুব জরুরি, খুবই জরুরি স্যার। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে প্রণাম জানাই। আমাদের আগামী দিনে, আগামী শনিবার দিনের যিনি বক্তা আছেন রমেন্দু দাস মহাশয়, তাকে আমার প্রণাম জানাই। আমাদের যার মানে যাদের পৃষ্ঠপোষকতায় আমাদের এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হচ্ছে, আমাদের মুখ্য পৃষ্ঠপোষক ডক্টর প্রদীপ্ত কুমার বসু, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তাকে আমার ধন্যবাদ জানাই আমাদের বাংলা বিভাগ এবং আইকিউএসির পক্ষ থেকে। আমাদের সহযোগী পৃষ্ঠপোষক ডক্টর দেবরাজ বিসওয়াল স্যার, ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কৌশিককে আমার ধন্যবাদ জানাই, ডক্টর কৌশিক কুমার দত্ত। কেশবচন্দ্র সাহা আমাদের যুগ্ম আহ্বায়ক, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি অনিমেষ মণ্ডল, ডক্টর অনিমেষ মণ্ডলকে আমাদের প্রযুক্তিগত সহায়তা করার জন্য। আমাদের মঙ্গলকোট কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, যারা শিক্ষাকর্মী বৃন্দ আছেন, এবং এই অনুষ্ঠানে আরও যারা যোগদান করেছেন, স্যারের ভাই এখনো আছেন কিনা আমি দেখতে পাচ্ছি। আমার দাদা। আচ্ছা, আপনার দাদা, হ্যাঁ, বিশ্বদেব বাবু, ওনাকেও, বিশ্বদেব হ্যাঁ দাদা আছেন, দাদা আছেন, ওনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর আরো যেটা মানে যাদের কথা এখনো বলা হয়নি, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, ওরা আশা করি মন দিয়ে শুনেছে, এবং ওটা মানে এই যে বিষয়ে আপনি আলোচনা করলেন, এটা খানিকটা ওদের পাঠেরও অংশ, ওদের পাঠ্যক্রমের মধ্যে কিছুটা আছে আর কি, অনেকটাই পেয়ে যাবে ওরা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কৌশিকের কাছে ফিরিয়ে দিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন সবাই, অনেক আমি আরেকজনকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, পিনাকি, আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি, যার যার অনুপ্রেরণায় বলতে গেলে, যার মানে নিরন্তর উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমরা গত সপ্তাহ তাই করেছি, এই সপ্তাহ করছি, আগামী সপ্তাহগুলোতেও করবো। এটা আমার আলাদা করে জানানো হয়নি। সত্যি পিনাকি, মানে তোমার কাছে আমরা সকলে কৃতজ্ঞ, আমাদের এইভাবে তুলে ধরার জন্য, এই প্রোগ্রামটাকে কোঅর্ডিনেট করার জন্য। তুমি এই প্রশ্নটা তুলেছিলে। দেবাশিস দাকেও আমি শোনা যাচ্ছে? হ্যাঁ, মিউট হয়ে গেছি। হ্যালো, মিউট হয়ে গেছিলি কৌশিক, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ, দেবাশিস দা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বল তুই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দেবাশিস দা? ঠিক ঠিক শোনা যাচ্ছে, বল। হ্যালো হ্যালো, কৌশিক বলো, কৌশিক বলো, শোনা যাচ্ছে? বলছি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, পিনাকিকে ধন্যবাদ, আর ধন্যবাদ আমাদের দেবাশিস বিশ্বাস স্যারকে। ওনার অকৃত্রিম সহযোগিতা ছাড়া আমরা এভাবে অনুষ্ঠানটা করতে পারতাম না। উনি আমাদের যান্ত্রিক সহযোগিতা করেছেন, এবং স্ক্রিন আমাদের যা হয়েছে সেটাকে রেকর্ড করতে সাহায্য করেছেন, এবং একদম নেপথ্যে থেকে তিনি নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এর জন্য দেবাশিস দাকে ধন্যবাদ। সকলকে আমাদের বাংলা বিভাগ এবং আইকিউএসি মঙ্গলকোট সরকারি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনার এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, নমস্কার। আপনাকে আমরা আবারও পরে পাশে পাবো এই আশা রাখি। আচ্ছা, আমি একটা কথা বলছি, আমি ফিডব্যাক ফর্মটা পরে দিয়ে দিচ্ছি,
কারণ এই আলোচনা শুনতে শুনতে স্যার আমি এতটাই মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম যে এখানে মানে চ্যাট বক্সে আমি আর দেওয়া হয়নি, পেস্ট করা হয়নি, ওটা আমি আলাদা পরে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার সবাইকে, আবার সবাই ভালো থাকবেন। রামেন্দু ভাই, ধন্যবাদ। হ্যাঁ বলুন। এই রিফ্রেশারের মতো আজকে কিছু আঁকলে নাকি শুনতে শুনতে? না, আজকে আমি অন্য একজনের ঘরে এসেছি, ওই জন্য আঁকিনি। যদি নিজের ঘরে থাকতাম তাহলে হয়তো বলা যায় না। আমি তো ভাবছি একটা এঁকে ফেলেছো কিছু। না, আজকে সুযোগ ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো কৌশিক, ভালো থেকো। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে। ধন্যবাদ, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের মতো ওয়েবিনার এখানে সমাপ্ত করলাম। আগামী সপ্তাহে আবার শনিবার দিন সন্ধ্যে ৬টায় আমাদের পরবর্তী আলোচনা। নমস্কার, ধন্যবাদ।